করে বিটকয়েনে লেনদেন এবং দুবাইতে হুন্ডিতে টাকা পাঠানো আসিফকে ধরতে হলে সবার আগে ধরতে হবে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে যেই ব্যক্তিকে দিয়ে এই বিটকয়েনের ট্রেডিংটা করেছেন সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তখন তিনি কি আপনাদের পরিমাণ সামনে এসে, লেনদেন করেছেন? সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, শুধু কিন্তু কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই নাকি উপদেষ্টা বা সাবেক অন্তর্বর্তী সরকারের আরো কেউ আছেন যারা তো ওই অডিওতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি বলছিলেন যে আপনি 5C অর্থাৎ 5 কোটি টাকা আপনি দেন, এবং ওই ঠিকাদার যিনি ভুক্তভোগী তিনি কিন্তু ওই অডিওটি আমাদেরকে সরবরাহ করেছিলেন এই সম্পূর্ণ। জবানবন্দিটা দিলেন কেন? মানে এটা কি আসিফ মাহমুদকে ফাঁসানোর কোনো উপায়? আর মোট জমা দেখাচ্ছেন ৫১২ টাকা, উত্তোলন হয়েছে ২ টাকা। আর বর্তমান ব্যালেন্স হচ্ছে ৬১৩ টাকা। সেখানে প্রশ্ন উঠছে ২ টাকা কি করে উত্তোলন করে বা এই যে শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্ট পরবর্তী সময়ে যা যা করেছেন, আমি মনে করি সেটা দেশ এবং জনগণের পক্ষে করেছেন। যে কারণে আমি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ফোনে কথা বলেছি, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। এবং তিনি যে আমার ফোনটা ধরেছেন এটাও তো আমার একটা সৌভাগ্য, কারণ কি তিনি তো আমার ফোন না ধরলেও পারতেন, কারণ আমি তো তাকে এত অপমান করেছি 5ই আগস্টের আগে। আপনি যে নবনীতাকে তিনি বলেছিলেন নাইস এন্ড অ্যাট্রাকটিভ ছবির নিচে, সেই নবনীতা এখন ভিডিও বানায় রাষ্ট্রপতিকে কটাক্ষ করে, কারণ নবনীতাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। মানে তখন আপনাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করেছিলেন, আপনারা সমালোচনা করেছেন। এখন নবনীতাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করছেন। কারণ কেন? হচ্ছে নবনীতারা ওই আওয়ামী লীগের দলদাস করেছে, আর আমি যেটা করি আমি আমার দেশের স্বার্থে করি, কোনো তাকে দলের জিজ্ঞাসা করুন দলদাস। তিনি আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনি আসলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নানা কর্ম অপকর্ম সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন, আপনার কাছে অনেক তথ্য থাকে, আপনি অনেক মন্তব্যও করেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সম্প্রতি তাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা নতুন করে উঠছে তার দুর্নীতির বিষয়, এবং তিনি নিজের দুর্নীতির যে অভিযোগ সেটি ভুল প্রমাণ করতে, মিথ্যা প্রমাণ করতে তার ব্যাংক স্টেটমেন্ট সেটি সবার জন্য উন্মুক্ত করেছেন। শুধু তারই না, তার পরিবারের সকলের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করেছেন। কিন্তু আমি দেখেছি যে আপনি সেটি করবার আগেই, মানে ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করবার আগেই যখন ব্যাংক স্টেটমেন্ট তলব করা হলো, তারপরেই আপনি লিখেছেন যে এটি একটি হাস্যকর ব্যাপার, এই তলব করার বিষয়টি হাস্যকর। আপনি লিখছেন, আপনাকেই কোট করি, বিটকয়েনে লেনদেন এবং দুবাইতে হুন্ডিতে টাকা পাঠানো আসিফকে ধরতে হলে সবার আগে ধরতে হবে মাহফুজ আলম ভূঁইয়াকে। এই মাহফুজুল আলম ভূঁইয়া কিভাবে সংশ্লিষ্ট, প্রথম প্রশ্ন। এবং মূল যে প্রশ্ন যে বিটকয়েনে লেনদেন করেছেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করেছেন, মানে এইরকম অভিযোগ এছাড়াও আমি শুনেছি। এই বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে কেন আপনি বলছেন এটা বিটকয়েনের বিষয়টি? আমি বলছি এই কারণেই, কারণ তিনি যেই ব্যক্তিকে দিয়ে এই বিটকয়েনের ট্রেডিংটা করেছেন সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, এবং সঙ্গত কারণেই তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না। কিন্তু আমি মানে এটা নিশ্চিত হয়েছে, এবং আমার পাশাপাশি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখনই কিন্তু ইশরাক তিনি কিন্তু বলেছিলেন, কারণ তখন ইশরাক হোসেনের সাথে তার একটা কিন্তু দ্বন্দ্ব চলছিল নানা কারণে, এবং ইশরাক হোসেনই কিন্তু তখন প্রথম এই বিষয়টা সামনে এনেছিলেন যে এরকম বিটকয়েনে সে লেনদেন করে। এবং ইশরাকের ওই মন্তব্যের পরেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আরো অনুসন্ধান করার চেষ্টা করি, যে আসলেই যেহেতু ইশরাক তার জায়গা থেকে এরকম একটা মন্তব্য করেছে, নিশ্চয়ই সে না জেনে হয়তো করেনি। তা আমি যখন এটা নিয়ে অধিকতর তদন্ত করতে যাই তখন আমি মানে অনেকটা কাকতালীয় ভাবে আমি এমন একজন ব্যক্তির সংস্পর্শে আমি আসতে পারি যিনি বাংলাদেশের এই ধরনের মানে বিটকয়েনের ট্রেডিং এর সাথে তিনি জড়িত। বিভিন্ন যারা মানে ধনী ব্যক্তি রয়েছেন তাদের অনেকেরই একটা মানে শখে পরিণত হয়েছে যে বিটকয়েনে ইনভেস্ট করা। তো অনেকে এই কাজে ওই ব্যক্তি সাহায্য করে থাকেন, এবং তার সহায়তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিয়েছেন। এবং তিনি যেহেতু তার নিরাপত্তার বিষয়টা নিয়ে তিনি একটু শঙ্কায় পড়তে চাননি, সেজন্য আমাকে তার নাম পরিচয় বা ডিটেলস প্রকাশ করতে মানা করেছেন। কিন্তু আমি মনে করি যে যখন সঠিক সময় আসবে তখন তিনি কি আপনাদের পরিমাণ সামনে এসে, লেনদেন করেছেন এরকম কিছু কি তথ্য আপনার কাছে আছে? যদি সেটি করেই থাকেন তো? সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু আমি সেটা এখানে ডিসক্লোজ করব না যেহেতু আমি এটা আমার নিজের চোখে আমি দেখিনি। কিন্তু ওই ব্যক্তি আমাকে বলেছেন যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু যেহেতু আমাকে তিনি এই সংশ্লিষ্ট কাগজপত্র দেখাননি তাই সেজন্য আমি এই বিষয়টা আপনার টক শোতে আমি বলবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই ব্যক্তির মাধ্যমে লেনদেন করেছেন সেই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, এবং আমি বিশ্বাস করি যে টুডে অর টুমোরো সেই ব্যক্তি আপনাদের সামনে এসে, দেশবাসীর সামনে এসে হয়তো এই বিষয়গুলো উন্মোচন করে দেবেন যদি তার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। আচ্ছা। মানে শুধু কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই নাকি উপদেষ্টা বা সাবেক অন্তর্বর্তী সরকারের আরো কেউ আছেন যারা এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করেছেন? তো অনেকে করতে পারে, কিন্তু আমার কাছে মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি আমি জানতে পেরেছি এবং সেজন্য আমি সেটা বলেছি। অন্য কারো বিষয়টা আমি এখনো নিশ্চিত নই। মানে ও যার মাধ্যমে আপনি তথ্য পাচ্ছেন অন্য কারো বিষয়ে তিনিও আপনাকে বলেন নাই? না, আমাকে সে ওই প্রসঙ্গক্রমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি তিনি আমাকে বলেছেন আচ্ছা। আপাতত, এবং আমি অন্য বিষয়ে তাকে প্রেস করিনি। আচ্ছা, এই মাহফুজ আলম ভূঁইয়া তিনি কিভাবে সম্পৃক্ত এর সাথে? এটা আসলে আমি যেহেতু সাংবাদিকতা করি তাই সাংবাদিকতা পেশার সাথে যারা আছেন তাদের সকলের সম্পর্কে আমাকে খোঁজ খবর রাখতে হয়। তো এই মাহফুজুল আলম ভুঁইয়া সম্পর্কে আমি খোঁজ খবর রাখতে গিয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য পাই। আমি দেখলাম যে এই ব্যক্তিটি টিএ স্পোর্টস এর মতো একটা চ্যানেলের স্পোর্টস এর রিপোর্টার, এবং তার স্ত্রী চ্যানেল আইতে খুবই সামান্য বেতনে কাজ করা একজন প্রেজেন্টার ছিলেন 5ই আগস্টের আগে।
রাতারাতি দেখা গেল 5ই আগস্টের পরে শাইখ সিরাজের মতো একজন ব্যক্তি, যিনি 5ই আগস্টের পরে তাকে অনেকে স্বৈরাচারের দোসর বানিয়ে দিয়ে তাকে কিন্তু 12টা বাজায় দেওয়ার একটা অবস্থা হচ্ছিল। তখন এই শাইখ সিরাজ কিন্তু মাহফুজুল আলম ভূঁইয়ার শরণাপন্ন হয়েছিলেন যে তুমি আমাকে রক্ষা করো, নাইলে আমার তো মব হয়ে যাবে জেনারেলাইতে আমার বিরুদ্ধে। তখন এই মাহফুজুল আলম ভূঁইয়া কিন্তু শাইখ সিরাজকে একটা প্রোটেকশন দেয়, যার বিনিময়ে সে তার স্ত্রীকে কিন্তু রাতারাতি অনেক বেতন, সুযোগ সুবিধা, প্রমোশন বাগিয়ে নেয় তার স্ত্রী। তিনি চ্যানেলাইতে এখন একটা প্রেজেন্টার হিসেবে আছেন, আমি নাম নাই উল্লেখ করলাম। তিনি আসিফ মাহমুদ তিনি মাহফুজুল আলম ভূঁইয়ার স্ত্রী। হুম। তো এখন এই মাহফুজুল আলম ভূঁইয়ার স্ত্রীকে মাহফুজুল আলম ভূঁইয়া চ্যানেল আইতে একটা বড় পদে বসিয়ে দিতে পেরেছে শাইখ সিরাজকে ভয় ভীতি প্রদর্শন করে, যে আপনি বাঁচতে চাইলে এই কাজটা করেন। তারপর বেতনও বাড়িয়ে দিয়েছে। তো এই মাহফুজুল আলম ভূঁইয়া তখন থেকেই কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার, যেহেতু সে প্রেসের দায়িত্বে ছিল, তো এই পরিচয়কে কাজে লাগিয়ে কিন্তু সে অনেক ধরনের মানে পাটপারি বলেন বা টেন্ডারের বিষয়গুলো ম্যানিপুলেট করা, এগুলো সে করেছে। এবং এর সংক্রান্ত অডিও কিন্তু আমি, জাওয়াদ নির্ঝর আমরা কিন্তু প্রকাশ করেছি। তো ওই অডিওতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি বলছিলেন যে আপনি 5C অর্থাৎ 5 কোটি টাকা আপনি দেন, বা কয় পার্সেন্ট দিতে হবে কি হবে, হুম। একদম স্পষ্ট করে ওই অডিওতে কিন্তু ফাঁস হয়েছে। এবং ওই ঠিকাদার যিনি ভুক্তভোগী, তিনিই কিন্তু ওই অডিওটি আমাদেরকে সরবরাহ করেছিলেন। তো যেখানে দেখা যাচ্ছে যে উপদেষ্টার প্রেসের দায়িত্বে থাকা যে ব্যক্তি, তিনি সরাসরি একটা টেন্ডারের বিষয়ে তাকে পাইয়ে দিবেন, ঠিকাদারের সাথে ফোনালাপ তিনি সেখানে বলছেন যে 5 কোটি টাকা আপনাকে দিতে হবে। তো এ থেকে তো বোঝা যায় যে উনি কি এটা নিজে স্বপ্রণোদিত হয়ে করেছেন? অবশ্যই আসিফ মাহমুদ এখানে ইনভলভ ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এই অডিওটা আমরা ফাঁস করলাম, তখন কি তিনি মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তিনি নেননি, বা নেওয়ার দুঃসাহসও করেননি। কারণ তিনি জানেন যে মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে যদি তিনি কোনো ব্যবস্থা নিতে যান, তাহলে কিন্তু মাহফুজুল আলম ভূঁইয়া রাজ সাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সব অপকর্ম ফাঁস করে দেবে। অর্থাৎ তিনি ওয়েস্টিনে কখন হাঁসের মাংস খান, কার সাথে হাঁসের মাংস খান, ওয়েস্টিনে না হলে শেরাটনে যখন তিনি যান, তার বান্ধবী ওই তার সাথে দেখা করে, বাইরে কিন্তু এই এই মাহফুজুল আলম ভূঁইয়া তখন ওয়েট করতো। অর্থাৎ এই যে শেরাটনে একাধিকবার যে এই তার সাথে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেখা করতো, বাইরে কিন্তু পাহারা দিত এই মাহফুজুল আলম ভূঁইয়া। অর্থাৎ আপনি বুঝেন তাহলে সম্পর্কের গভীরতাটা কোন পর্যায়ে, যে একজন উপদেষ্টা তিনি তার প্রেসের দায়িত্বে থাকা একটা ব্যক্তিকে এতটাই বিশ্বাস করেন যে তিনি পরকীয়া সম্পর্কে যখন জড়িয়ে যাচ্ছেন, বা একটা অবৈধ সম্পর্কে, বা তিনি তার একটা মানে তিনি তো বিয়ে করেছেন অন্য একজন নারীকে, এটা তো তিনি কয়েকদিন আগে স্বীকার করলেন। মানে যেই মুহূর্তে এই বিষয়গুলো আলোচনা হুম। আসছিল, তখন অন্য একজন নারীর সাথে তার সম্পর্ক ছিল। ওই অবস্থায় আবার তিনি তার পরকীয়া সম্পর্ক ছিল। এবং এই পরকীয়া প্রেমিকাকে নিয়ে তিনি যখন ওই হোটেলে যেতেন, শেরাটন হোটেলে, ওই ওই নারী কিন্তু আমাকে তার জবানবন্দি দিয়েছে। আপনি হয়তো ওই অডিওটা শুনেছেন, যে নারী নিজেই বলেছে যে আমি ওয়েস্টিনে যাইনি, আমি তার সাথে কয়েকবার আমি শেরাটনে দেখা করেছি। তো এই যে শেরাটনে যখন তিনি দেখা করতেন, তখন কিন্তু এই বাইরে পাহারা দিত এই মাহফুজুল আলম ভূঁইয়া। আচ্ছা, উনি তো আপনাকে জবানবন্দিটা দিলেন কেন? মানে এটা কি আসিফ মাহমুদকে ফাঁসানোর কোনো উপায়? মানে তার সাথে না, তার সম্পর্ক ফাঁসানোর সেটা উপায় না তিনি কেন আসলে। কেন ডিসক্লোজ করছেন? এটা অত্যন্ত অল্প বয়সী একজন নারী, অল্প বয়সী একজন নারী। এবং যখন আমি তাকে তথ্য প্রমাণ সহ আমি দেখালাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে আসিফ মাহমুদের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে, এবং আপনি এত অল্প বয়স্ক একজন নারী, আপনার কোনো চাকরি বাকরি নেই, এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? পাশাপাশি আমি তাকে যখন প্রশ্ন করলাম যে এই যে এতবার যে আপনি তার সাথে কথা বলেছেন, বা আপনি তাকে এইসব টেক্সট করেছেন, তো সব তো মিলে গিয়েছে। তো তখন সে বুঝেছে যে সে আমার কাছে অলরেডি মানে আমি সব জানি। তাই সে যাতে এটা ফার্দার আমি যাতে এগুলো মানে বাজারে আমি না আনি, সেজন্য সে আমাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে অনেকটা। বা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি যখন তাকে বুঝিয়েছি যে আমি সবকিছু তথ্য আমার কাছে আছে, তো তিনি আমাকে ওই তথ্যের সহযোগিতা করার জন্য আর মিথ্যার আশ্রয় না নিয়ে স্বীকার করেছেন। ওই স্বীকারগুলি আমি আসলে রেকর্ড করে রেখেছিলাম, এবং আমি এটা আসলে প্রকাশও করতাম না, কারণ হুম। তিনি আমাকে এটা প্রকাশের অনুমতি দেননি। কিন্তু প্রকাশ করতে আমি বাধ্য হয়েছি যখন আসিফ মাহমুদ এগুলোকে গুজব বলে, অপপ্রচার বলে চালাতে চাচ্ছিল, বা যখন তিনি এই নারীর সাথে প্রতারণা করলেন, হুম। তখন এই নারীর একটা সূত্র আমাকে বলল যে আপনি চাইলে অডিওগুলো প্রচার করে দেন। আচ্ছা, তখন এটা তার নারীর অনুমতি সম্মতি ক্রমেই ছিল আমি আপনার অডিও প্রকাশে? এই প্রকাশে? পরবর্তী সময় যখন আসিফ মাহমুদ অন্য নারীকে বিয়ে করে ফেললো, তখন সে বলল যে এটা প্রচার করে দেন, কারণ ওই নারীর সাথে তো বিশ্বাসঘাতকতা হুম। করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আচ্ছা, যাই হোক, এগুলো ব্যক্তিগত সম্পর্ক, বিষয়গুলো সুন্দর না। মানে এগুলো ভেতরের খবরগুলো যেমন সুন্দর না, এগুলো প্রকাশ্যে আসাটাও ভালো লাগে না। আমি আপনার কাছে বরং এটা একটু জানতে চাই যে আ মানে আরো কয়েকজন উপদেষ্টাদের বিষয়েও তদন্ত হচ্ছে, দুদকে অভিযোগ আছে। মানে আ সৈয়দা রিজওয়ানা হাসান, দেখছিলাম আম দেখছিলাম আদিলুর রহমান, আ আ আরো একজন মানে সহকারী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, এবং আসিফ মাহমুদ তো আছেন, ফাউজুল কবির। এই কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। মানে এই ৪ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তাদের বিরুদ্ধেও কোনো বিশেষ তথ্য কি আপনার কাছে আছে? নাকি আপনি শুধুমাত্র আসিফ মাহমুদের বিষয়টাই আপনার কাছে আছে? মানে এদের বিরুদ্ধেও কেন অভিযোগ? বা আরো যদি মানে অন্যভাবে প্রশ্ন করি, এদের বিরুদ্ধেই কেন, বাকিদের বিরুদ্ধে না কেন?
এদের বিরুদ্ধে আপনি যদি অনুসন্ধান করেন হয়তো অনেক কিছু বের হবে, কারণ এখানে কেউই তো সাধু ছিল না। কারণ ডক্টর ইউনূস তো বেছে বেছে তার নিজের সাথে যাদের ভালো সম্পর্ক তাদেরকে তিনি বসিয়েছেন। এখানে তো যোগ্যতাটা মাপকাঠি ছিল না। তিনি যাদেরকে চেনেন, যাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদেরকে তিনি ধরে ধরে বড় বড় পজিশনে বসিয়ে দিয়েছেন। এখন সৈয়দা রেজওয়ানা হাসান, তার সম্পর্কে তো আমরা জানি যে তার স্বামীর সাথে নসরুল হামিদ দীপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। হুম, আর আমি নসরুল হামিদ দীপুর তথ্যটা আমি একটু বেশি পাই এ কারণেই যে আমি এখন আপনার সাথে এই যে যে শহরটাতে বসে এই লাইভ করছি, আমার এখানেই কিন্তু এই এই রাস্তার অপোজিটেই নসরুল হামিদ দীপুর একটা দোকান রয়েছে, মানে গ্যাস স্টেশন। সেটা আচ্ছা। তিনি $35 মিলিয়ন দিয়ে ক্রয় করেছেন। অর্থাৎ নসরুল হামিদ দীপুর মানে এই পাচারকৃত টাকার সাম্রাজ্য আমার এই শহরেও রয়েছে। তো সেজন্য আমি খোঁজ খবরটা একটু বেশি পাই। তো ওই দোকানে যিনি কাজ করেন তিনি আমাকে তথ্য দিয়েছেন যে বিপু ভাইয়ের তো এখন সম্পদ রেজওয়ান আপা দেখাশোনা করছেন তার স্বামীর মাধ্যমে। বলে যে বিপু ভাইয়ের যে গার্মেন্টস ওটা তো এখন রেজওয়ানা আপার হাজবেন্ড চালাচ্ছে। এবং জুলকারনাইন সাহেব তো প্রমাণ সহ ডকুমেন্ট হুম, সহ সেটা দেখিয়েছে। তো এগুলো তো সত্য কথা, এগুলো তো মানে মিথ্যা কিছু নয় যে রেজওয়ানা হাসান তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তার স্বামীকে দিয়ে তিনি এই নসরুল হামিদ দীপুর অবৈধ সম্পত্তি দেখাশোনা করেছেন। তার যে আহ, যে বাসাগুলো ছিল বাংলাদেশে সেগুলো যাতে মবের শিকার না হয় সেগুলো থেকে তিনি রক্ষা করেছেন, এবং রক্ষার পুরস্কারটা বা বেনিফিটটা তিনি পাচ্ছেন। এবং বিপুর আহ, এই ফ্যাক্টরি গুলোতে যে টাকাগুলো ইনকাম হচ্ছে সেগুলো কিন্তু হুন্ডি করে আবার রেজওয়ানা সুন্দর মতো পাঠিয়ে দিচ্ছে বিপুর কাছে। যেমন কয়েকদিন আগে রসুল আমি বিপু সিঙ্গাপুরে তার চিকিৎসা করতে হবে, চিকিৎসার টাকা প্রয়োজন। তো আমি পরে জানতে পারলাম যে একটা হুন্ডির ব্যক্তি যার সাথে আমার ঘটনাক্রমে পরিচয় হলো, সেই হুন্ডির ব্যক্তি বললেন যে রেজওয়ানা আপার মাধ্যমে টাকাগুলো আমরা হুন্ডি করে সিঙ্গাপুরে পাঠিয়ে দিলাম, বিপু ভাইয়ের চিকিৎসার জন্য লাগবে। তো এই লেভেলের সম্পর্ক ছিল। আপনি চিন্তা করে দেখুন হুম, যে আমাদের একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি বিদেশে পলাতক একজন আওয়ামী লীগের যিনি একসময় মানে প্রতিমন্ত্রী ছিলেন, তার কাছে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন, এখান থেকে তার ফ্যাক্টরি দেখাশোনা করছেন, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা লাভের অংশ তাকে আবার তিনি পাঠিয়ে দিচ্ছেন হুন্ডি করে। এ ধরনের অনৈতিক কার্যকলাপে তারা জড়িত ছিলেন। এখন আমার কাছে যে তথ্য এসেছে এটা কি ডক্টর ইউনূস জানতেন না, বা সরকারের ভিতরের যারা গোয়েন্দা বাহিনী ছিল তারা কি জানতেন না? আমার তো মনে হয় আমার থেকে বেশি তথ্য তাদের কাছে থাকার কথা। তো হুম, তারা এগুলো জেনেও না জানার ভান করেছে। যেমন আপনি একটু আগে বলছিলেন খোদা বক্স চৌধুরীর কথা। আমি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে একটা এসপি নিয়োগের ক্ষেত্রে একটা বিভিন্ন জেলাতে যে এসপি নিয়োগ করা হবে সেখানেও এই খোদা বক্স এবং বাহারুল আলম তারা মিলে একটা মানে ফিক্সড রেট করে দিয়েছিল যে 4 কোটি টাকা দেওয়া লাগবে, যে প্রত্যেকটা জেলায় জেলায় এসপি হতে গেলে 4 কোটি টাকা দেওয়া লাগবে। আমি কয়েকজন এসপির সাথে কথা বলে যারা বলেছে যে আমাদের টাকা ছিল না, আমরা হতে পারি নাই, আমাদের চেয়ে অযোগ্য লোককে এই খোদা বক্স এবং বাহার তারা মিলে এভাবে নিয়োগ দিয়েছে। তো এই যে এতগুলো জেলাতে তারা যদি মানে প্রতিটাতে 4 কোটি 5 কোটি করে নেয়, তাহলে কি পরিমাণ টাকা একটা এসপি নিয়োগের ক্ষেত্রে এই বাহার এবং খোদা বক্স কামিয়েছে আপনি অনুমান করে দেখুন। তারপরে আপনি বলছিলেন আদিলুর রহমান শুভ্রর কথা। আদিলুর রহমান শুভ্র তো শুধু যে বাংলাদেশ সরকারের টাকা আত্মসাৎ করেছে তা কিন্তু নয়, সে তুরস্ক থেকেও ফান্ড পেয়েছিল। তুরস্ক থেকে তাকে ফান্ড দেওয়া হয়েছিল যে আপনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান বা এই যে গোষ্ঠীটা যারা চাচ্ছিল নির্বাচন যাতে না হয় তাদের সাথে সক্রিয় থেকে নির্বাচনটা বানচাল করুন। হুম, এবং আমরা অনেকেই তখন ভুল বুঝেছিলাম যে হয়তো এই চক্রের সাথে আপনার আমরা ভেবেছিলাম যে খলিলুর রহমান তিনিও জড়িত আছেন। হুম, এবং আমরা দেখেছিলাম যে পিনাকি ভট্টাচার্যের মতো একজন ব্যক্তি তিনি খলিলুর রহমান তাকে প্রশংসা করে ভিডিও বানাচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম, মানে আমরা সকলেই বোকা বনে গেলাম যে খলিলুর রহমান আসলে গুপ্ত ছিল। আমরা যে বললাম যে জামাত গুপ্ত গুপ্ত, এখন খলিলুর রহমান যেখানে গুপ্ত ছিল এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারিনি। খলিলুর রহমান কিন্তু কার দেখা গেল বিএনপির গুপ্ত ছিল? হ্যাঁ, এখন তো অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে যে আপনি হুম, দেখেন যে পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও বানিয়েছেন যেখানে খলিলুর রহমানকে কিন্তু তিনি মানে বোঝা যায় যে খলিলুর রহমানের প্রতি তার একটা রাগ বা ক্ষোভ রয়েছে। তো হুম। এ থেকে বোঝা যায় যে খলিলুর রহমান আসলে ওই পিনাকি বা ওই গ্রুপের সাথে হয়তো উপরে উপরে ভাব দেখিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি যেটা করেছেন ওটা দেশের পক্ষে গিয়েছে, কারণ আলটিমেটলি আমরা কেউই নাকি চাই। আসলে বিষয়টা এরকমও তো হতে পারে যে উপরে উপরে ভাগ দেখান নাই, তখন তিনি সেরকমই ছিলেন, পরে স্বার্থের কারণে এদিকে চলে আসছেন। না, বিষয়টা তা নয়। কারণ আপনাকে আমি একটা কথা বলতে চাই যে এই যে বিএনপির যে একটা কনফিডেন্স যে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই কনফিডেন্সটা কিন্তু ছিল না। হুম, কনফিডেন্সটা কখন গ্রো করে? কনফিডেন্সটা গ্রো করে যখন তারেক রহমানের সাথে ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারিতে যখন লন্ডনে ডক্টর ইউনূস দেখা করলেন, তারপরেই কিন্তু বিএনপির একটা বডি ল্যাঙ্গুয়েজে আমূল পরিবর্তন আসে এবং তারা বলেই মানে বুঝেই ফেলে যে নির্বাচনটা হচ্ছে। এখন এই কিংস পার্টি মানে এনসিপি যতই ডক্টর ইউনূস তাদের প্রতি একটা মানে ভালোবাসা থাকুক না কেন, ডক্টর ইউনূস নির্বাচন দিতে কমিটেড। হুম, এবং এই যে নির্বাচন দিতে ডক্টর ইউনূস কমিটেড, এটা কার মাধ্যমে অ্যাসুরেন্সটা এসেছে? এসেছে কিন্তু খলিলুর রহমানের মাধ্যমেই। খলিলুর রহমানই বিএনপিকে আশ্বস্ত করতে সক্ষম হয় যে নির্বাচনটা হবে, আপনারা এই পিনাকি বা এই যে আদিলুর এরা এরা যে অপপ্রচার করছে বা এরা যে চাচ্ছে নির্বাচন বানচাল হতে, আমি ওদের সাথে নাই, আপনি এদের কথা বিশ্বাস করেন না। এবং তারেক রহমান কিন্তু তখন বিশ্বাস করেছে, হুম, এবং বিশ্বাস করে তারেক রহমান কিন্তু ঠকে নাই। হুম। অন্তত মানে ফলাফল তো তাই তাহলে কি বলছে জামাতের নির্বাচনের। পক্ষ থেকে জামাতের নায়েবে আমির যে তাকে বিশ্বাসঘাতক বা মীর জাফর বলছেন, তাহলে কি সেটা ঠিকই বলছেন? এখানে বিশ্বাসঘাতকতা বলতে উনি কি বলছেন আমি জানি না। এখানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে এটা পাগলেও জানে।
তো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসেনি। বিএনপি যেটা রাইটলি ডিজার্ভ করে ওই ফলাফলটাই এখানে রিফ্লেক্ট করেছে। এখন যদি জামাতের আমির বলে যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, হুম। এটা আমি আসলে জামাতের আমিরের সাথে একমত নই। কারণ আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে জামাত বাংলাদেশের রাজনীতিতে কখনোই হুম। এতগুলো সিট পাওয়ার কথা নয়। ওই যে আপনি তারপরেও বলছিলেন যতগুলো তারা তারেক রহমানকে পেয়েছে। আশ্বস্ত করেছেন যে তাদের সাথে নেই, মানে আদিলুর রহমান বা পিনাকি ভট্টাচার্যের যে একটা গ্রুপ তাদের সাথে নাই, এই বিষয়টা তারেক রহমানকে আশ্বস্ত করলেন এবং তিনি আশ্বস্ত হলেনও। তাহলে কি আসলে এখন আবার এদিকে গুপ্ত থেকে এমন কোনো কলকাঠি তিনি নাড়লেন? কারণ আমারই অনুষ্ঠানে নীলোফার চৌধুরী মনি তিনি বলছেন যে মানে তিনিও বলছেন যে খলিলুর রহমান সম্পর্কে আমরাও অনেক, মানে তার কথা বলছেন যে তিনিও অনেক কথা বলেছেন খলিলুর রহমান সম্পর্কে, কিন্তু তিনি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র গেছেন, কখনো দিল্লিতে গেছেন, অনেক দৌড়ঝাঁপ করেছেন এবং তার একটা সুন্দর নির্বাচন হয়েছে তার হস্তক্ষেপের কারণেই হতে পেরেছে। এই হস্তক্ষেপটা আসলে কি তাহলে প্রমাণিত হয়, মানে আস্থায় এনে এই হস্তক্ষেপটা? না, আসলে আপনি জানেন যে ভূ রাজনীতি কিন্তু আসলে মানে অনেক জটিল একটা বিষয়, এবং এই ভূ রাজনৈতিক বিষয়গুলোতে আপনি দেখবেন যে একটা ভূ রাজনীতি বিশ্লেষক হিসেবে নিজেকে ইদানিং খুব বেশি মানে জাহির করার চেষ্টা করেন ফরহাদ মজহার। হুম। তো আপনি দেখেন ফরহাদ মজহার যে ধরনের তথ্যগুলি দেয় বা যে ধরনের কথাবার্তাগুলো বলে, ওগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলে ভারতের সাথে কিন্তু আমাদের শত্রুতা হয়ে যাবে। বাংলাদেশ কখনো এটা এফোর্ড করতে পারে না যে আমি ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশে টিকে থাকবো। আমাদের ফরেন পলিসিটা ওইভাবেই হতে হবে যে আমি ভারতকেও ওইভাবে একটা আস্থায় রাখবো যাতে ভারত আমার ক্ষতি না করে, পাশাপাশি অন্যান্য আমার নেইবারিং কান্ট্রির সাথে আমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে খলিলুর রহমান ইজ দ্য রাইট চয়েস। তিনি বর্তমানে যেভাবে ভারতকে বলেন, আমেরিকাকে বলেন, চায়নাকে বলেন, সবাইকে যেভাবে তিনি হ্যান্ডেল করছেন, আমি মনে করি তিনি ভালো করছেন এবং এটারই পুরস্কার হয়তো তারেক রহমান তাকে দিয়েছেন। আর আমরা যারা তার বিরুদ্ধে ছিলাম, তার বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ ছিল। কারণ কি? কারণ ছিল যে তিনি ওই পিনাকি ভট্টাচার্যের গ্রুপের সদস্য যারা নির্বাচনটা বানচাল করতে চাচ্ছিল। কিন্তু আমরা তো পরবর্তীতে দেখলাম যে না, তিনি আসলে বানচালের ভূমিকা রাখেননি এবং তিনি যেটা সঠিক দেশের জন্য সেই কাজটাই তিনি করেছেন। তাহলে আসলে তো মানে সেজন্য বিষয়গুলো ঠিক লন্ডন বৈঠক থেকেই উল্টে গেল, মানে জামায়াতও বলছেন লন্ডন বৈঠক লন্ডন থেকে বৈঠকে উল্টে তিনি গেছে। তিনি ষড়যন্ত্রের নায়ক হিসাবে কারণ খলিলুর কারণ রহমানকে বলছেন। লন্ডন বৈঠকে আপনি দেখবেন যে আমির খসরু মাহমুদের সাথে যখন খলিলুর রহমান বসে একসাথে তারা একটা প্রেস কনফারেন্স করলো, তখন থেকেই কিন্তু আমাদের কাছে বিষয়টা ভালো লাগেনি। যে যেই বিএনপি বলছিল যে খলিলুর রহমানের আমরা অপসারণ চাই, সেই বিএনপির একজন আমির খসরুর মতো নেতার সাথে সে বসে একসাথে যৌথ সংবাদ সম্মেলন করলো বা যেভাবে সে ওই মিটিং এ থাকলো, এবং আমরা বলছিলাম যে যেখানে বিএনপির আপত্তি রয়েছে খলিলুর রহমানকে নিয়ে, সেখানে সেই খলিলুর রহমানকেই কেন এই বৈঠকে উপস্থিত থাকতে হলো? এখানে কেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ উপস্থিত থাকলেন না? কেন খলিলুর রহমানকেই নিয়ে যেতে হলো? আমরা কিন্তু ওই সময় প্রশ্ন হুম। তুলেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, আসলে খলিলুর রহমান ওয়াজ দ্য রাইট চয়েস। যে খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারের সাথে যে একটা তারেক রহমানের দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা মোচনে কিন্তু খলিলুর রহমান ভূমিকা রেখেছিলেন, যেটা তখন আমরা বুঝিনি, এখন আমরা বুঝতে পারছি। হুম। কিভাবে এই দূরত্বটা মোচন করলেন খলিলুর রহমান? আমি মনে করি এটা খুবই সিম্পল, একটা সিম্পল ওয়েতে তিনি এটা মোচন করতে পেরেছেন। তিনি হয়তো তাদেরকে আশ্বস্ত করতে পেরেছেন যে আপনারা যে আমাকে পিনাকির লোক মনে করেন, আমি পিনাকির লোক না। দ্যাট ইটসেলফ এনাফ টু প্রুভ যে আপনি আসলেই গণতন্ত্রের পক্ষে আছেন। কারণ আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটাই চক্র রয়েছে, যাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউয়ার্স, এই পিনাকি ইলিয়াস কনক চক্র। এবং এই কনক চক্র, পিনাকি চক্র, এরা কিন্তু কখনোই দেখবেন হাসিনা সরকার আসুক, ইউনূসের সরকার আসুক, তারেক রহমানের সরকার আসুক, যেই সরকারই আসুক, লিখে রাখেন কখনো কোনো সরকারের তারা প্রশংসা করবে না, ভালো বলবে না। আর যদি ভালো বলে 2 দিনের জন্য নিজেদের স্বার্থে, 3 দিনের দিন আবার ওই সরকারকে গালি মারবে। ইউনূসকে তারা তো প্রশংসা করেছিল একটা সময়, আবার ইউনূসকে গালিও মেরেছে। তো তারা হচ্ছে কি আসলে সবসময় খলিলুর রহমানকে সরকারের বা খুবই প্রশংসা করেছিলেন, মানে পিনাকি ভট্টাচার্য জি, হচ্ছেন অর্জুন আর খলিলুর রহমান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এরকম মন্তব্য করেছিলেন। মূল বিষয়টা হচ্ছে কি আসলে তারা তো একটা ধান্দায়, প্রশংসা যদি করে ওটার পেছনে একটা ধান্দা থাকে, যদি ঘৃণাও করে ওটার পেছনে একটা ধান্দা থাকে। তাদের মূল ধান্দাটাই হচ্ছে যে তাদের যখন যেটা এখন এই বলে প্রশ্নটা তো নিজেদের আপনাদেরকেও ব্যক্তিগত করতে পারে যে আপনাদেরও যে ধান্দা নাই তার কি প্রমাণ, মানে সেটা কি করে মানুষ মানবে, কেন মানবে? আমাদের তো অবশ্যই একটা ধান্দা আছে। আমাদের একটাই ধান্দা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে ভালো দেখতে চাই। সবসময় ভালো দেখতে চাই। আপনি দেখবেন 5ই আগস্টের আগেও আমার যে অবস্থান ছিল, 5ই আগস্টের সময় আমার যে অবস্থান ছিল, এখনো যে অবস্থান আছে, আমি আমার জায়গা থেকে আমি কিন্তু সরি নাই। আমি বলেছি যে যেই ব্যক্তি দেশের গণতন্ত্রের পক্ষে, একটা স্থিতিশীলতার পক্ষে আছে, আমি তার পক্ষে থাকবো। আপনি দেখেন আমি সেই শুরু থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ আমি নিয়েছি, যে এই ব্যক্তি থাকলে নির্বাচন হবে, এই ব্যক্তিকে সরিয়ে দিলে নির্বাচন হবে না। আমি শুরু থেকে যে ওয়াকারুজ্জামানের পক্ষে ছিলাম, আমার অবস্থান থেকে আমি সরিনি। কিন্তু এই যে এবং আবার শেষ পর্যন্ত খলিলুর আপনি রহমানের দেখলেন তো, ক্ষেত্রে অবস্থানের পরিবর্তন হলো, কোথাও কোথাও ভুলও তো হচ্ছে হিসাবে। না, আমরা ভেবেছিলাম খলিলুর রহমান নির্বাচনের পক্ষে একটা বাধা, খলিলুর রহমান থাকলে নির্বাচন হতে দেবেন না। হুম। কিন্তু শেষে দেখা গেল যে না, খলিলুর রহমান নির্বাচন হওয়ার ক্ষেত্রে বরঞ্চ সহযোগিতা করেছেন। ডক্টর ইউনূসই নির্বাচন চান নাই, এই বিষয়ে অনেক আলোচনা ছিল যে ডক্টর ইউনূস আসলে দীর্ঘ সময় ক্ষমতা থাকতে চান বা নির্বাচন আদৌ দিতেই চান না। এটার কি সত্যতা ছিল, নাকি এটাও আমরা মানে অনেকে যারা ভুল না, বুঝেছিলেন তারা ভুল বুঝেছিলেন? এটার অবশ্যই সত্যতা ছিল, এবং ডক্টর ইউনূস মনে করেছেন যে এই কিংস পার্টি গড়ে, কিংস পার্টিকে দিয়ে তিনি
মানে এদেরকে আগামীতে ক্ষমতায় রেখে তিনি একটা তার ব্যক্তিগত ফায়দা তিনি লুটবেন বা তিনি হয়তো রাষ্ট্রপতি হবেন বা এরকম কিছু একটা হবেন, তার এরকম একটা খোয়াব ছিল। কিন্তু এই খোয়াবটা খুব দ্রুতই আপনার মানে একদম মানে শেষ হয়ে যায় যখন তিনি দেখলেন যে এই ছেলেগুলো নৈতিকভাবে অধপতিত এবং সেগুলো বাজারে চলে আসছে, চাঁদাবাজি করে ধরা খাচ্ছে। তারপরে আপনি এই নাসিরুদ্দিন পাটোয়ারির উল্টা পাল্টা বক্তব্য বা নাহিদ ইসলামের বাবা যেসব কাণ্ড কারখানাগুলো করেছেন, হুম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেসব দুর্নীতির কাজকর্ম করেছেন। তো তখন ডক্টর ইউনূস দেখতে পারলেন যে 5ই আগস্টের যে হিরো, তারা জিরো হতে মানে 5-6 মাসও সময় লাগেনি। মানে এত অল্প সময়ের মধ্যে জনগণের কাছে তারা ভিলেন হয়ে গেল। তাদের ব্যক্তিগত লোভ লালসা, তাদের বাবাদের লোভ লালসা, তাদের যে অপকর্মগুলো আসলো, তখন ডক্টর ইউনূস দেখতে পেলেন যে এই যে এনসিপি যাদের একটা পটেনশিয়াল ছিল, যে তারা হয়তো আওয়ামী লীগ বিএনপি কে ছাপিয়ে একটা অনেক বড় একটা ভালো ভালো রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাবে, তরুণদের শক্তি, জনগণ তাদেরকে ভালোবাসবে। কারণ আপনি দেখেছেন যে এই ভালোবাসার প্রমাণটা আমরা দেখেছিলাম যে যখন বন্যা হলো, 5ই আগস্টের পরপরই যে বন্যা হলো, বন্যায় এনসিপির লোকরা ডাক দিল, জনগণ গিয়ে কিভাবে ত্রাণ দিল। মানে তখন আমাদের মনে হচ্ছিল যে নাহিদ হচ্ছে আমাদের সব, নাহিদ ইসলাম যা বলবে ওই কথায় দেশ চলবে, এরকম একটা অবস্থা। তখন এই নাহিদ আসিফ এরা আমাদের মানে একটা রক্ষাকর্তা হিসেবে তখন আবির্ভূত হলো। তো এটা তো আমরা আসলে কি আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা তো একসময় এরকমও দেখেছিলাম আপনার এই যে শাহবাগে যখন আন্দোলন হলো, তখনও তো ইমরান এইচ সরকারকে আমরা দেখলাম যে ইমরান এইচ সরকার যা বলে তার কথায় জাতীয় সঙ্গীত মানুষ পড়ে, তাই না? তখন ইমরানের সরকারের একটা বক্তব্যই তাকে শেষ করে দিল যখন সে বলল যে আপনি নির্বাচনের বিষয়ে কেন কিছু বলছেন না, সুষ্ঠু নির্বাচন। তখন বললেন না, আমরা অঙ্ক পরীক্ষার সময় আমরা বাংলা পরীক্ষার কথা বলি না, আমরা ফাঁসি 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 চাই করবো, এটাই চাবো। তো ওই ইমরানের সরকার কিন্তু তখন থেকেই মানুষ তাকে ছুড়ে ফেলে দিল যে আচ্ছা, তোমার এজেন্ডা তো আসলে ওই শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়া, তুমি তো সুষ্ঠু নির্বাচন চাও না, বা হাসিনা যে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করবে ওটা তুমি ঠেকাইতে চাও না। তখন ইমরানের সরকারটাও কিন্তু এক্সপোজ হয়ে গেল যে সে আসলে এই সরকারেরই একটা প্রোডাক্ট। তো আপনার ধান্দাটা যখন মানুষের কাছে এক্সপোজ হয়ে যায় তখন কিন্তু মানুষের ভালোবাসার জায়গায় আপনি থাকেন না। সেই ইমরানের সরকারও একসময় ভালোবাসার জায়গায় ছিল, হুম। তারপরে তাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। হুম। এই একইভাবে আমার মানে আই এম সরি টু সে যে এই আমাদের জুলাই আন্দোলনের বীর যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা নাহিদ ইসলাম বা এই যারা ছিল, এরাও এত দ্রুত যে এরা মানুষের কাছে পচে যাবে এটা আমি ভাবতে পারিনি। এবং এটাই আমাদের আমি মনে করি জাতি হিসেবে ব্যর্থতা, যে আমাদের হিরো গুলোকে শেষ পর্যন্ত আমরা আসলে হিরোর রূপে দেখতে পাই না। যেমন কাদের সিদ্দিকী, একটা বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী, কাদেরিয়া বাহিনী করেছিলেন 71 সালের বীর মুক্তিযোদ্ধা। সেই কাদের সিদ্দিকী দেখেন আজকে কি তিনি ওই সম্মানের জায়গায় আছেন? নেই। নানা কারণে কাদের সিদ্দিকী বিতর্কিত। তো এখন আমারও খুব দুঃখ লাগে যে কেন মানে কাদের সিদ্দিকীর মতোই বিতর্কিত হয়ে গেল আমাদের এই জুলাই আমাদের যোদ্ধারা। দেশে বিতর্কহীন কি কেউ আছেন পলিটিক্যাল ফিগার? আপনি বিতর্ক থাকলেও দেখবেন যে মোটামুটি মানুষের কাছে কিন্তু শ্রদ্ধা বা সম্মানের জায়গায় কিন্তু অনেকেই ছিলেন, হুম। আছেন। যেমন আপনি বেগম খালেদা জিয়ার কথাই বলেন, যে বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2005-এর যে শাসন, ওটা নিয়ে আপনি অনেক ধরনের প্রশ্ন করতে পারেন। আপনি 21শে আগস্টে ওই সময় একটা হামলা হয়েছিল, ওইটার যেভাবে তদন্ত প্রক্রিয়া হয়েছিল সেটা নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন যে খালেদা জিয়ার সময় তো এটা হয়েছে। আপনি প্রশ্ন তুলতে পারেন যে ওই সময় হাওয়া ভবনের যে দুর্নীতির কথাগুলো এসেছিল ওটার দায় থেকে কি মানে আপনি বলতে পারেন খালেদা জিয়া দুর্নীতি মুক্ত, বেগম খালেদা জিয়া। কিন্তু ওই সময় যে এই হাওয়া ভবনের নামে যা যা হয়েছিল ওগুলির ব্যাপারে কি বিএনপি আসলে ওরকম পদক্ষেপ নিয়েছিল? তো সেগুলো নিয়ে যদি আপনি বলেন যে খালেদা জিয়ার 2001 থেকে 5-এর শাসনে এই যে পত্র পত্রিকাতে ওই সময় যে এত এত নেগেটিভ নিউজ প্রচারিত হয়েছিল, এর দায় কি কিছুটা হলো বেগম খালেদা জিয়ার উপরে পড়ে না? পড়ে তো। অর্থাৎ আপনি কাউকেই 100% ক্লিন বলতে পারবেন না। পলিটিক্যাল ফিগার মানে এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হুম। থাকবে। যেমন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের সময় তো আপনি দেখেছেন যে কতগুলো সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। হুম। এই ফাঁসির প্রক্রিয়াটা নাকি আপনি প্রশ্ন করতে পারেন না? পারেন তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। তার 7ই মার্চের ভাষণকে ভালোবাসি না? কিন্তু সেই শেখ মুজিবুর রহমান যখন 72 থেকে 74 দুর্ভিক্ষ হলো, তিনি স্বর্ণের মুকুট পরিয়ে তার পুত্রবধূকে বরণ করে নিলেন। মানুষ দুর্ভিক্ষে মারা গেল। তো সেই যে ভালোবাসা শেখ মুজিবুর রহমান, তার ওই ভালোবাসা তো আর থাকলো না ভালোবাসার জায়গায়, তাই না? তো আমরা এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের হিরো শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া প্রত্যেকেই কিন্তু তাদের লাইফে তাদের দে হ্যাভ দেয়ার মানে ফেয়ার শেয়ার অফ যে মানে ক্রিটিসিজমের জায়গা বা বিতর্কের জায়গা তারা রেখেছেন, এবং এটাই কিন্তু রাজনীতির ক্ষেত্রে বলেন বা ব্যক্তি মানে জীবনে বলেন সবার বিতর্কহীন নাই। ক্ষেত্রেই যে আমি একটু বিতর্কহীন কেউই না। আপনি বলছিলেন না যে বিএনপির গুপ্ত বের হয়ে গেলেন পরে খলিলুর রহমান। আমি মনে হয় সম্ভবত সেদিন ইলিয়াস হোসেনের বক্তব্যেই একটা শুনছিলাম যে তিনি বলছেন যে এরকম বছরখানেক গেলে এভাবে চলতে থাকলে 10 বছর পরে গিয়ে দেখা যাবে বিএনপি মহাসচিবই হচ্ছেন জামাতের লোক, জামাতের রোকন। হ্যাঁ, মানে বিএনপিতে কারা জামাতের গুপ্ত আছে সেই রকম আপনারা যেহেতু অ্যাক্টিভিজম করেন এবং অনেকটাই বিএনপির পক্ষেও অ্যাক্টিভিজম করেন, সেখানে আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে আসলে কি বিএনপিতে জামাত গুপ্ত আছে কিনা? মানে আওয়ামী লীগে গুপ্ত ছিল, ছাত্রলীগে গুপ্ত ছিল, এখন তো পরবর্তীতে সেটি বেরিয়ে আসলো। এখন ছিল কি ছিল না ওইটার থেকে বড় কথা হচ্ছে কি যে বিএনপি তো নির্বাচনে জয়ী হয়ে গেছে এবং জয়ী হয়ে তো তারা এখন সরকার পরিচালনা করছে। তো এখন যদি গুপ্ত ওইভাবে থেকে থাকে, এটা আপনি আগামী দিনগুলোতে দেখবেন যে বিএনপির যখন কোনো মানে কিছু যদি হুম। সামনে চলে আসে, এই গুপ্তরাই সেগুলো বের করে দিবে বা আমাদের কাছে দিয়ে দিবে যে বিএনপি সরকারের ভেতরের খবরগুলো।
যেমন আওয়ামী লীগের ভেতরে তো আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক শক্তি ছিল, যারা আমাদেরকে আওয়ামী লীগের তৎকালীন সময়ের আপনি দেখবেন যে এই যে মাহির সাথে যে হুম, মুরাদ, তার যে কথোপকথন, এটা আমরা কি করে পেলাম? ওই বিএনপির ভেতরে, আওয়ামী লীগের ভেতরে গুপ্ত লোকজনই তো আমাদেরকে দিয়েছে। না হলে একটা মানে প্রতিমন্ত্রীর অডিও কনভারসেশন কি করে আমার হাতে চলে আসলো? বা আওয়ামী লীগের আমলে যে এত কনভারসেশন গুলো আমাদের কাছে আসতো, বা বিভিন্ন মানে তথ্য যে আসতো, আওয়ামী লীগের ভেতরে থাকাই গুপ্তরাই তো আমাদেরকে দিত। এখন বিএনপির ভেতরে কারা কারা গুপ্ত বা কারা কারা বিএনপির বিরুদ্ধে কাজ করছে বা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছে, এটাও হয়তো আমরা অচিরেই জানতে পারবো। বিএনপি আগে মাত্র তো ক্ষমতায় তারা আসলো, সামনে আরো তারা ভুল ভ্রান্তি করবে, এগুলো যারা এক্সপোজ করতে আমাদের সহযোগিতা করবে, আমরা বলতে পারি তারাই গুপ্ত। জি, তাদের গুপ্তের সহায়তায় তখন সেগুলো আপনারাও এক্সপোজ করবেন। ইন্টারেস্টিং আসলে গুপ্ত জি। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। মানে তাহলে খলিলুর রহমান একজন বহুরূপী চরিত্র মোটামুটি বলা যায় কি? কারণ সেটি মানে জামাতে ইসলামী তাকে একরকম আগে আস্থায় নিল, পরে দেখা গেল তাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক মির্জাফর। পিনাকি ভট্টাচার্যরা বলছেন তিনি শ্রীকৃষ্ণের ভূমিকায় ছিলেন, এখন আর আর সেই ভূমিকায় নাই। এই অবস্থায় অন্যদিকে বিএনপি তাকে দেশের স্বার্থবিরোধী বলেছিল, বিদেশি নাগরিক ইত্যাদি অনেক কিছু বলেছিল, এখন বিএনপির পক্ষে চলে গেল। আপনারা তাকে আমি জুলকারনাইন স্যারেরও ফেসবুক পোস্ট দেখছিলাম যে তিনি ছোটন গ্যাংয়ের সাথে কীভাবে সম্পর্কিত বা সদস্য ছোটন গ্যাংয়ের, সেটি তিনি দেখাচ্ছেন। মানে কখনো বিদেশি নাগরিক বা কখনো রজার খলিল আর কি ছোটন গ্যাংয়ের সদস্য, বিএনপির আস্থাভাজন, কখনো জামাতের আস্থাভাজন। মানে তিনি কি একটু বহুরূপী চরিত্রের? আসলে বহুরূপী বলেন বা যাই বলেন, আপনি মানে আমাদের যে সব তথ্য সবসময় যে 100% অ্যাকুরেট হবে তা তো না। আপনি দেখবেন আমি বা জুলকারনাইন আমরা যাই দেখি, আপনি দেখবেন মানে প্রচার করি, দেখবেন যেগুলোর মধ্যে 98% এর মতো আপনি দেখবেন যে হয়তো সঠিক হয়ে গেছে। 1-2% যে ভুল হবে না আমরা তা বলতে পারি কি করে? মানে হতেই পারে, আমাদের একটা অ্যাজাম্পশন ভুল হতেই পারে। তো হয়তো আমি মনে করি যে জুলকারনাইন স্যার বা আমাদের একটা অ্যাজাম্পশন যে ছিল খলিলকে নিয়ে, সেটা ভুল প্রমাণিত হয়েছে সময়ের পরিক্রমায়। এবং আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা তো নানা ধরনের তথ্য পাই, এর মধ্যে কিছু, কিছু হুম, তথ্য ভুল হতেই পারে। যেমন আমি আরেকটা স্পেসিফিকলি আপনাকে একটা কথা বলি। জুলকারনাইন স্যার এটাও তিনি বলেছিলেন যে সিনিয়র স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা নাসিমুল গনি, যিনি এখন মন্ত্রী পরিষদ সচিব, তার সম্পর্কে বলা হয়েছিল যে তিনিও গুপ্ত বা তিনি হিজবুত তাহরীরের সদস্য। জুলকারনাইন সাহেরই বলেছিলেন সেটা, এবং আমিও সেটাকে বিশ্বাস টু সাম এক্সটেন্ট করেছিলাম। পরবর্তীতে যখন আমি এই বিষয়টা নিয়ে আরো ডিপার অনুসন্ধান করলাম, এবং আমি একটা পর্যায়ে এই নাসিমুল গনির ছেলে ফারাজি গনি, তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কও হয়, কথাবার্তাও হয়, জানাশোনাও হয়। আমি যখন এদের সম্পর্কে আরো জানাশোনা করলাম, তখন আমি দেখলাম যে না, এরা আসলে যেটা আমরা ধারণা করছি সেরকম কিছু নয়। এবং নাসিমুল গনি সম্পর্কে আমি যতটুকু জানলাম যে তিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ, ভালো একজন মানুষ, এবং তিনি কোনো ধরনের ওই হিজবুত তাহরীর বলেন বা জামায়াত বলেন ওই সক্রিয়তা ছিল না। হুম। এবং তারেক রহমান কিন্তু তার প্রতিদান তাকে দিয়েছেন, যে আচ্ছা, তাকে এই মন্ত্রী যে পরিষদ আপনার মানে সচিবের মতো একটা। ভুল করে ফেলেন যখন, এগুলো তো খুব সিভিয়ার ভুল। কারণ একজন মানুষের চরিত্র, ক্যারিয়ার সবকিছু মানে একটা প্রশ্নের মুখে চলে আসে। অনেক বড় সমালোচনার মুখে তারা পড়েন, যার নামে এরকম ভুল হয়ে যায় আর কি। সেগুলোর ক্ষেত্রে আপনারা ভুলটা সংশোধন করার কি করেন? মানে আপনারা নিজেদেরকে ভুল স্বীকারোক্তিটা কিভাবে করেন? না, জুলকারনাইন স্যার তো এখনো ভুল করেছেন বলে তো উনি স্বীকার করেননি। উনি হুম, তো এখনো বলেননি যে খলিলের বিষয়ে তার অবস্থান পরিবর্তন হয়েছে, বা আপনার বলেননি। এই নাসিমুল গনির বিষয়ে তার অবস্থান পরিবর্তন হয়েছে। তিনি কিন্তু বলেননি। আমি আমারটা বলতে পারি, তারটা তো আমি বলতে পারি। আমারটা আমি বলতে পারি যে হ্যাঁ, আমি যেহেতু ওই সময় আমি বলেছিলাম যে খলিলুর রহমানের সম্পর্কে অনেক কিছু, আমি বলি যে হ্যাঁ, আমার ওই অ্যাসেসমেন্টটা রং ছিল। আর নাসিমুল গনি বিষয়ে আমি কখনো কিছু বলিনি। হুম, হুম। কিন্তু আজকে আপনার অনুষ্ঠানে আমি যেহেতু সুযোগ পেলাম, আমি বলতে চাই নাসিমুল গনি, আমি মনে করি অবশ্যই বিএনপির আস্থাভাজন দেখেই তাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে। এবং আমি মনে করি না যে নাসিমুল গনি তিনি এমন কোনো কাজ করবেন যেটা এই দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। তিনি আসলেই ভালো এবং সজ্জন একজন মানুষ। আচ্ছা। আম না মানে এই কমেন্টসগুলো আসলে কতটা আপনারা যাচাই বাছাই করে করছেন? আসলেও কি আবার কিছু থেকে যায় কিনা? কারণ অনেকে যখন বলেন, মানুষের মনে প্রশ্নটা জেগে যায়। যেমন বিএনপি যখন বলেছে খলিলুর রহমানকে নিয়ে, সেই যে প্রশ্নটা মানুষের মনে জেগে গেছে, সেটি এখনো আর যতই তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হোক, সেই প্রশ্নটা এখনো পর্যন্ত যাচ্ছে না। যে তিনি আসলেই দেশের স্বার্থে কাজ করছেন তো, নাকি বিদেশি নাগরিক আমি বিদেশি আমি স্বার্থে কাজ একটু করছেন? বলতে পারি আপনাকে যে পিনাকি ভট্টাচার্য যখন কারো সমালোচনা করবে, আপনি যখন ধরে নিবেন যে ওই লোকটা রাইট ট্র্যাকে আছে। যেহেতু খলিলের সমালোচনা এখন পিনাকি ভট্টাচার্য করছে এবং খুব বেপরোয়া এটাও তো ভাবেই একটা করছে। ট্রিক্স হতে পারে। কে জানে আপনারা কখন কে ট্রিক্স বদলাচ্ছেন? আমরা কিভাবে নিশ্চিত হুম, হতে পারি? না, পিনাকি বা ইলিয়াস তারা যেই পক্ষে থাকবে, আপনি তার বিরুদ্ধে থাকলেই দেখবেন দেশ সঠিক পথে আছে। তারা আচ্ছা। বলেছিল জামায়াত ইসলাম ক্ষমতায় চলে আসবে, জামাত চলেই আসবে, তারা হুম, তো একটা ওরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছিল। তো আমরা বলেছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকে কিনা সন্দেহ ছিল। হুম, তো আমরা তো তার বিরুদ্ধে ছিলাম, হুম। এবং আল্লাহর রহমতে আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণই তো রাষ্ট্রে জিতলো, এবং তারা আপনি তাদের। আপনি এবং জি। আপনারা এটিও বলেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দেশ ছেড়ে
তিনি নির্বাচন করবেন না। আপনি আগেও বলেছিলেন, আমার অনুষ্ঠানেই বলেছিলেন যে তিনি দুবাই চলে যাবেন। কিন্তু তিনি আসলে এখনো পর্যন্ত দুবাই যাননি। তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ফেসবুক পোস্টে লিখছেন যে আসিফ মাহমুদ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাবার কথা ছিল, অথচ তারা আইন অনুযায়ী সব বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছে। মানে এইগুলোকে অপপ্রচার হিসাবে বলছেন যে মানে আসলে কি এগুলো গুজব ছিল? মোটেও গুজব ছিল না। এবং এখন আপনি দেখলেন তো আদিলুর রহমানও তো এয়ারপোর্টে গিয়ে যেতে তো পারেনি সহজ, এবং তার তো মানে অনেক উচ্চবাচ্য তিনি করেছেন। তো এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এখন বাংলাদেশ ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করে, ওটা কিন্তু একটা বড় নিউজ হয়ে যাবে যদি সে যেতে না পারে। এবং অনেকে তখন বলবে যে ও আচ্ছা, ও তো দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। তো সেজন্য তার পক্ষে এটা একটা ঝুঁকি, যে মুহূর্তে সে যদি অ্যাটেম্পটও নেয় কোন একটা দেশে যাওয়ার জন্য, হুম, ওটা নিয়ে একটা বিগ নিউজ হয়ে যাবে। তো সেজন্য হয়তো সে যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা। কিন্তু আপনাকে এটা আমি বলতে পারি যে টুডে অর টুমরো তাকে কিন্তু ইভেন্চুয়ালি এই দেশ ছাড়তে হবে, এবং তিনি ছাড়বেন। মানসিকভাবে তিনি প্রস্তুতি নিয়েও রেখেছেন। আমি যেটা বলেছি সেটা দেরিতে হলেও ফলবে, আপনি দেখবেন। আচ্ছা, দেখলে নিশ্চয়ই তখন আবার কথা হবে। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যে তার তথ্য চাইলো, মানে ব্যাংক স্টেটমেন্ট বা দুদক ও তা তদন্ত করছে, তাহলে এটা আসলে কি হবে? আপনি বলছেন এটা হাস্যকর, এই বিষয়টা কি হাস্যকর? তাহলে এটার মাধ্যমে কি তাকে একটা ক্লিন চিট দেওয়ার প্রক্রিয়া, নাকি আসলেও তদন্ত করে ভেতর থেকে কিছু বের করা যাবে? যেমন এখানেও হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিয়েছেন। আম, সালাউদ্দিন তানভীর এনসিপি নেতা ছিলেন, তিনি দুদকের তদন্ত হয়েছে, তার নামে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তদন্ত করে তার নামে 1 টাকার দুর্নীতিও পায় নাই, এটা হাসনাত আব্দুল্লাহ বলছেন। ফলে তা এই এই তদন্ত তার মানহানি হয়েছে আর কি, এরকম তার একটা বক্তব্য আমি দেখছিলাম তার ফেসবুক পোস্টে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কি এরকম একটা ক্লিন চিট পাবেন কিনা, কি মনে হয়? এখন এটা ডিপেন্ড করবে আসলে সরকারের উপর, যে সরকার আসলে তাকে ক্লিন চিট দিতে চায় কিনা, তাদের কোনো এখানে স্বার্থ জড়িত আছে কিনা, বা এনসিপির সাথে একটা সুসম্পর্ক তারা করতে চায় কিনা। হুম, কারণ আপনি জানেন যে এনসিপি চাইলে তো এখনো তারা ওই রাস্তাঘাটে মববাজি করতে পারে, রাজুতে চলে আয় বলতে পারে, বা শাহবাগে এসে অস্থিতিশীল করতে পারে। তো সরকার যদি তাদের সাথে একটা গোপনে চুক্তি করে যে তোমরা এইভাবে মববাজি করবা না, তোমাদের আমরা এই বিষয়গুলোতে ছাড় দিব, এরকম যদি একটা গোপন চুক্তি হয়ে থাকে, তো ওই চুক্তিতে হয়তো দেখা গেল আসিফ মাহমুদের মতো একটা কালপ্রিট বেঁচেও যেতে পারে। হুম, কিন্তু যদি বিএনপি এই কাজটা করে, বিএনপি একটা ভুল করবে। আমি মনে করি আসিফ মাহমুদের বিচার হওয়া দরকার। হুম। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিচারের জন্য আপনাকে সবার আগে মাহফুজুল আলম ভুঁইয়াকে রিমান্ডে আপনি নিতে হবে। বলছিলেন না যে এবং যারা ইলিয়াস পিনাকি যার সমালোচনা করবে, যারা তার বিরুদ্ধে বলবেন, বুঝতে হবে মানে তারা ঠিক ট্র্যাকে আছে আর কি, তারা বাংলাদেশের পক্ষে, এরকম একটা কথা একটুকে বলছেন। আমি আজকেই মনে দেখছিলাম ইলিয়াস হোসেন সমালোচনা করছেন এনসিপির ছেলেমেয়েদের। বলছেন এনসিপির পোলাপানরা কি করে, তারা কিভাবে মোহাম্মদপুরে খুনের সাথে জড়িত, সেগুলোর এই বিষয়গুলোও তিনি এখন এক্সপোজ করছিলেন। তো এখন না, তো কিন্তু কিন্তু আজকে এনসিপি কে মানে কারা মাথায় তুললো? এই ইলিয়াস আর পিনাকিরাই তো তুলেছে, তাই না? এবং এনসিপি কে মাথায় তুলে ইলিয়াস আর খলিলুর পিনাকির তো রহমানকেও অনেক, তুলেছিলেন। হ্যাঁ, এবং এদেরকে মাথায় তুলে তাদের লাভ হতে হয়েছিল ওই সময়। ওই সময় তো একটা সময় বাংলাদেশে এমনও হয়েছে যে একটা পুলিশ কর্মকর্তা তার বদলির আদেশ সেটা ওয়েবসাইটে আসার আগে ইলিয়াস হোসেন প্রকাশ করে দিয়েছেন প্রজ্ঞাপনটা। তার হাতে এটা কি করে গেল? ওই ধরনের ক্ষমতা তাদের ছিল এক সময়, যে পুরো দেশটা তাদের কথায় চলতো। পুলিশের বদলি, নিয়োগ, বড় বড় কাজে তারা ওখানে হস্তক্ষেপ করতো। তো ওই সময়টাতে তো এনসিপির এই ছেলেগুলোর সাথে তাদের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। আপনার নাহিদ ইসলাম বলেন বা আসিফ মাহমুদ বলেন, এরা ইলিয়াস হোসেনকে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। ওই লেভেলের সম্পর্ক ছিল। আপনি দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যের সাথে প্যারিসে গিয়েও দেখা করেছে আসিফ মাহমুদ। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এরা আসলে ওই ধরনের ক্যারেক্টারের লোক, যারা কাউকে মাথায় তুলতেও সময় লাগে না, স্বার্থ ফুরিয়ে গেলে মাথায় নিচে ফেলে দিতেও সময় লাগে না। কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে এরা আসলে আমাদের দেশটাকে অস্থিতিশীল অবস্থায় রাখতে চায়, কারণ ওটাতেই তাদের ভালো। হুম, একটু ইলিয়াস হোসেন যদি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে আসলে তার জীবনটা ঝুঁকির মুখে পড়বে, তো ইলিয়াস হোসেন সবসময় ওই ধরনের কাজই করবেন, যে এমন সমালোচনা করবেন সরকারের, যেটা দেখিয়ে তিনি আমেরিকান যে হোমল্যান্ড সিকিউরিটিকে বলবেন যে আমি বাংলাদেশে গেলে আমার জীবন হুমকির মুখে, যাতে সরকার তাকে বাংলাদেশে ফেরত না পাঠায়। এই জন্য সরকারের সমালোচনাই তাকে করে টিকে থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা হচ্ছে দ্য বটম লাইন। হুম। তাকে প্রতিপক্ষ বানাতে হবে কাউকে, সেটা হাসিনা হোক, ডক্টর ইউনূস হোক, বা তারেক রহমান হোক, কাউকে না কাউকে তাকে প্রতিপক্ষ বানিয়ে হুম। সমালোচনা করে কিন্তু আবার ওদিকে নিজের পিনাকি বাংলাদেশে ভট্টাচার্য আসাটাকে। বলছেন যে তিনি দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস সরকারের কাছে এই একটাই ব্যক্তিগত আবেদন করেছিলেন, কিন্তু সেটা রাখা হয় নাই। তাকে ব্যক্তিগত সহযোগিতা চেয়েছিলেন, সেটি রাখা হয় নাই। আচ্ছা, কেউ যদি দেশে ফিরতে চায় তাকে কি কেউ আটকাইতে পারে? তিনি যদি টিকিট কেটে চলে আসেন, তাকে তার নিজের জন্মভূমি, কে তাকে মানা করেছে? আসতে কি বাংলাদেশে তার কোনো ভিসা লাগবে? সে চাচ্ছিল যে সরকারি ব্যবস্থায় যাতে সে আসে, সরকারি ব্যবস্থা যাতে আবার সে ব্যাক করতে পারে, ওই আবদারটা শেয়ার করেছিল। ওই আবদারটা ডক্টর ইউনূস মানে নাই। তিনি তো চাইলে দেশে আসতেই পারতেন, কিন্তু তিনি জানেন যে আসলে এটা হবে ওই ওয়ান ওয়ে টিকেট, হুম। মানে আর ব্যাক করে প্যারিসে যেতে পারবেন না। আচ্ছা, এবারে একটু মানে
এগুলো অবশ্য মানে ব্যক্তি পর্যায়ের কথা বললাম। একটু এই কথাগুলো নিয়েও আলোচনা হচ্ছে যে তিনি যে ব্যাংক হিসাব মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ব্যাংক হিসাব দিয়েছেন, সেখানে বিশেষ করে তার স্ত্রীর অ্যাকাউন্টের যে তথ্য দিচ্ছেন সেটি নিয়ে একটু আলোচনা হচ্ছে যে তার মোট জমা দেখাচ্ছেন ৫১২ টাকা, উত্তোলন হয়েছে ২ টাকা। আর বর্তমান ব্যালেন্স হচ্ছে ৬১৩ টাকা। সেখানে প্রশ্ন উঠছে ২ টাকা কি করে উত্তোলন করে বা কিভাবে আসলে জানি না। কখনো কেউ ২ টাকা উত্তোলন করেছে এরকমটা শুনিও নাই। এবং আব্দুল নূর তুষার সহ অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে পহেলা মে অ্যাকাউন্ট খোলা হলো, যেদিন মে দিবস বা সেদিন আসলে সরকারি ছুটির দিন থেকে বন্ধ থাকার কথা ব্যাংক। মানে এই অভিযোগগুলোর কি ভিত্তি আছে বলে মনে হয়, নাকি অনলাইনেও তো আসলে ব্যাংকিং করা যায়, পহেলা মে কি সেরকমটা করা যায় না? মানে এই অভিযোগগুলো ভিত্তি আছে কিনা? এখন ব্যাংক অ্যাকাউন্ট আপনি অনলাইনে ওপেন করতে পারেন কিনা এটা আসলে আমার জানা নেই। আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, এখানে আমাকে ফিজিক্যালি ব্যাংকে গিয়ে অনেক ডকুমেন্ট দেওয়ার পরেই কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি খুলতে পারি। এখন বাংলাদেশ কি এত আধুনিক হয়ে গেছে যে অনলাইনে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, এটা আমার জানা নেই। এবং অবশ্যই তাকে ফিজিক্যালি সেখানে যেতে হয়েছে। এখন পহেলা মে কোনো ব্যাংক খোলা থাকে এটাও কিন্তু আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে কখনো আমি জানি না যে বাংলাদেশে কোনো ব্যাংক পহেলা মে খোলা থাকে। তো এখানে এটা আসিফ মাহমুদ এটার ব্যাখ্যা দিতে পারবেন যে আসলে এখানে কি অপকর্মটা তিনি করলেন বা কি তিনি ভুল করলেন বা এখানে টাইপিং কোনো মিস্টেক করেছেন কিনা। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তার যে গার্লফ্রেন্ড তাইবা ইসলাম সাইমা, তার যে ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেক করে যেটা দেখতে পেলাম যে তিনি পরপর ২ দিন ৫০,০০০ করে ১ লক্ষ টাকা এই নারীকে তিনি দিয়েছেন এবং তার অ্যাকাউন্টে সর্বশেষ ব্যালেন্স ছিল ৪ লক্ষ টাকার বেশি। তো এটা নিয়ে আপনি দেখবেন আমার ফেসবুকের পেজে কিন্তু একটা পোস্ট আমার অ্যাডমিন দিয়েছেন যে আসিফ মাহমুদের এক্স গার্লফ্রেন্ড তার ব্যাংক অ্যাকাউন্টে ৪ লক্ষ টাকা থাকে আর তার স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা থাকে। তো বিষয়টা আসলে হাস্যকর, একদমই হাস্যকর। এবং আসিফ মাহমুদের উচিত এটার ব্যাখ্যা দেয়া যে আপনি কেমন স্বামী যে আপনার এক্স গার্লফ্রেন্ডকে আপনি ৫০,০০০ টাকা একদিন পাঠান, পরের দিন আবার ৫০,০০০ টাকা পাঠান, তারপরে তার অ্যাকাউন্টে সর্বশেষ ব্যালেন্স হয় ৪ লক্ষ টাকা আর আপনার স্ত্রীর ব্যালেন্স থাকে ৬১৩ টাকা। তাহলে তো আপনার এক্স গার্লফ্রেন্ডের প্রতি আপনার দরদটা একটু বেশি, তাই না? তো এটা তারই ব্যাখ্যা দেওয়া উচিত। এবং আমি কিন্তু প্রমাণ সহই দেখিয়েছি, ওই ব্যাংকের ডিটেলস আমি প্রকাশ করেছি। আমি এমন না যে হাওয়ার মধ্যে কথাটা বলে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্টস আছে। আপনি চাইলে আমি ডকুমেন্টস দিতে পারি আপনাকে যে তার ব্যাংকের ট্রানজাকশন ওই নারীর। আচ্ছা, আচ্ছা। আর ৳২ টাকাও কেমনে মানে কিভাবে তোলে সেটাও অবশ্য জানি না। ৳২ তোলা যায় কিনা কোনো ব্যাংক থেকে? এটাও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যাই হোক, সেগুলো যদি জি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্লিয়ার করে তাহলে আমরা হয়তো সেই বিষয়ে স্পষ্ট হব যে কিভাবে এগুলো সম্ভব হয়েছে। আরেকটা ছোট্ট প্রসঙ্গে আসি, রাষ্ট্রপতি প্রসঙ্গ। যে বিএনপি সরকার আসার সাথে সাথেই দেখলাম এই ১৫ দিনের মধ্যেই অনেক রদবদল হয়ে গেল। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আদালত পাড়ায় অনেক জায়গায় অনেক রদবদল হয়ে গেল। কিন্তু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক প্রশ্ন করা হয়েছিল রাষ্ট্রপতির বিষয়ে। তিনি বলেছেন যে রাষ্ট্রপতি হবার মতো ৩-৪ জন মানুষ আছেন বিএনপিতে অন্তত। কিন্তু এখন প্রশ্নটা উঠছে কেন? কারণ রাষ্ট্রপতির তো এখনো মেয়াদ রয়ে গেছে। মানে সবারই তো অনেকেরই মেয়াদ ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ছিল, বা দুদক চেয়ারম্যান সহ কমিশনারদের মেয়াদ ছিল। তাদেরকে তারা সরে গেলেন বা সরিয়ে দেওয়া হলো সম্মানজনক, অসম্মানজনক নানান রকম প্রক্রিয়ায়। রাষ্ট্রপতির ব্যাপারে এত নমনীয় কেন? আপনিও রাষ্ট্রপতির সাথে ফোন আলাপ আছে আপনার। আপনি সেটা নিজেও প্রকাশ করেছেন যে তার সাথে আপনার কথোপকথন হচ্ছে। তার ব্যাপারে নমনীয় হবার কারণ কি? আমি মনে করি বিএনপি একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ আপনি একটু চিন্তা করে দেখুন যে এই রাষ্ট্রপতিকে সমালোচনা করে আমি নাজমুস সাকিব কিন্তু ভিডিও বানিয়েছিলাম। টকশোতে আমি তার অনেক সমালোচনা করেছিলাম। কিন্তু এই মানুষটিকে আপনি দেখেন যে যখন আমি পরবর্তী সময়ে ৫ই আগস্টের পর তার সাথে যোগাযোগ করলাম, তিনি কিন্তু আমার সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বুঝিয়েছেন যে ওই সময়ের যে বাস্তবতাটা ছিল, যে ওই সময় শেখ হাসিনার যে একটা স্বৈর শাসন, সেখানে তিনি রাষ্ট্রপতি যদি তিনি শেখ হাসিনার সমালোচনা করতেন, কি পরিণতি তার মধ্যে মানে তার হতে পারত। তো অনেক কিছু আছে তারা সহ্য করেছেন। আপনি এটার জন্য হয়তো তাকে সমালোচনা করতে পারেন যে আপনি সহ্য করলেন কেন? আপনি কেন পদত্যাগ করলেন না? এ ধরনের কথাবার্তা বলা যায় যে আপনি কেন বিপ্লবী হলেন না? রাষ্ট্রপতি হবার জন্যই তো পদধূলি পাবার জন্য তিনি অনেক কাতর ছিলেন। মানে রাষ্ট্রপতি হয়েছেনই তো নিশ্চয়ই কোনো বিশেষ একটা যোগ্যতায়। নিশ্চয়ই তার মানে পেশাগত যোগ্যতায় তিনি রাষ্ট্রপতি হয়ে ওঠেন নাই। হ্যাঁ, তো তিনি এখানে বিশেষ চাটুকারিতা প্রিয়ভাজন। করেছেন, তৈলমর্দন করেছেন, এটা আপনি বলতেই পারেন। আবার আপনি সেনাপ্রধান ওয়াকারকে নিয়েও বলতে পারেন যে যেহেতু তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে শেখ হাসিনার, এই কারণে ওয়াকারুজ্জামানকে হয়তো সেনাপ্রধান করেছেন। এগুলো আমরা বলতেই পারি। কিন্তু বলতে আপনি পারি, কিন্তু সেনাপ্রধান তো দেখবেন ওরকম কোনো যে ভিডিও নাই। সেনাপ্রধান শেষ পর্যন্ত, এরকম কোনো বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, পদধূলি আপনি চাচ্ছেন। শেষ পর্যন্ত দেখবেন যে ওই লোকটি শেষ পর্যন্ত কি করলো, সেটা কি দেশ ও জনগণের পক্ষে গিয়েছে কিনা। আমি কেন এই সেনাপ্রধানের পক্ষে, এই কারণেই আমি সেনাপ্রধানের পক্ষে যে তিনি ৫ই আগস্টে তিনি আর ওই শেখ হাসিনার আত্মীয় কিনা ওইটা তিনি খেয়াল করেন নাই। তিনি দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। সুষ্ঠু নির্বাচন করে যেতে যত ধরনের সহযোগিতা লাগে তিনি করেছেন। এই জন্য যত মানুষই বলুক যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার মানে বিশেষ বিবেচনায় সেনাপ্রধান হয়েছেন, আমি সেটার সাথে একমত নই। আমি মনে করি এটা আমাদের একটা সৌভাগ্য যে আমরা ওয়াকারুজ্জামানকে এই ৫ই আগস্টের সময় আমরা সেনাপ্রধানের দায়িত্বে পেয়েছিলাম। না হলে ৫ই আগস্টে ওই শেখ হাসিনার পতন ঘটতো কিনা আমার সন্দেহ আছে। এবং একইভাবে আমি
এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে বলতে চাই যে এই ব্যক্তি, তিনি তো ইচ্ছা করলে পালাতে পারতেন, তিনি তো ইচ্ছা করলে 5ই পারতেন আগস্টের সময় কি? বলতে পারতেন যে, অবশ্যই পারতেন, তিনি চাইলে তিনি অবশ্যই ব্যবস্থা করতে পারতেন। তিনি যদি সেনাপ্রধানকে তখন বলতেন যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, আমিও পালিয়ে যেতে চাই, আমাকে ব্যবস্থা করেন পালিয়ে যাওয়ার, তিনি পালিয়ে যেতে পারতেন। তিনি কেন অনেকেই মানে তো ওখানে পারেননি ছিলেন? পালাতে, অনেকেই তো পারেননি, মানে প্রভাবশালী রাষ্ট্রপতি আর আসলে নমিনাল হেড বা নমিনালি অনেক ক্ষমতা সম্পন্ন, কিন্তু অনেক ক্ষমতাশালীরা তো আসলে এখনো জেলে আছেন। যেখানে যেখানে প্রাণ ভয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, প্রাণ ভয়ে স্পিকার পালিয়ে গেছেন, কই প্রাণ ভয়ে প্রাণ ভয়ে শাহাবুদ্দিন চুপ্পু স্পিকার কিন্তু কোথায় কোথাও, পালালেন? তিনি তো আসলে ছিলেন সেনা, মানে সেনানিবাসে, ক্যান্টনমেন্টে। হ্যাঁ সেনানিবাসে ছিলেন, তো এখন রাষ্ট্রপতি তো সেনানিবাসে যেতে পারতেন, তিনি কেন ওইখানে ছিলেন? তাকে তো ওইখানে মব তৈরি করে মেরে ফেলা হতে পারতো। শাহাবুদ্দিন চুপ্পু আমাকে স্পষ্ট বলেছেন যে আমাকে যদি ওখানে কেউ মেরেও ফেলে আমি মরার জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমি জানি আমি কোনো অন্যায় কাজ করিনি বা অন্যায় কাজ আমি করবো না, আমাকে দিয়ে অন্যায় কাজ হবে না। আমি ওই সময় আমার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল আমি পালন করেছি, আমাকে তখন শপথ নিতে বলা হয়েছিল, আমি অন্তর্বর্তী সরকারের শপথ আমি করে দিয়েছি, এবং আমি ছাত্রদের যত যৌক্তিক দাবিগুলো, এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি বলেই তো আমি শপথ গ্রহণ আমি করেছি। এবং পরবর্তী সময় তো এই যে তারেক রহমানের শপথেও তো তিনি থাকলেন, এবং তিনি আপনি দেখবেন যে 5ই আগস্টের পরবর্তী সময় তাকে যে ধরনের অসম্মান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, রাষ্ট্রপতি একজন মানে এই পদটাকেই তো অপমান করা হয়েছে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এগুলো কষ্ট করে হলেও তিনি মেনে নিয়েছেন, এবং তিনি দেশ ও চুপ জাতির জন্য এমন চুপই কোনো কাজ থেকেছেন। করেন, হ্যাঁ উনি চুপ থেকেছেন, এবং উনি এমন কিছু করেননি যেটা আমাদের এই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে যায়। বরঞ্চ আন্দোলনকারীরা নানা সময় বলেছে যে আজকে চুপ্পুর পদত্যাগ করব, চুপ্পুকে ওখান এমন থেকে কিছু টেনে করার মতো নামাবো। অবস্থাও কি তার ছিল আসলে? তিনি তো নিজে যখন সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি তার কথায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তিনি একরকম অবরুদ্ধ ছিলেন। তার মতামতে তার নামে অনেক কিছু হতো, কিন্তু তার আসলে বলার কিছুই ছিল না। এমনকি তিনি নিজের ব্যক্তিগত কাজেও বেরোতে পারতেন না, চিকিৎসার জন্য যেতে পারতেন না। অতএব তার এমন যেতে কিছু পারতেন করার না, কোনো সুযোগটাই বা ছিল কোথায়? তার তার কোনো প্রেস উইং ছিল না, তাকে তো চূড়ান্ত অপমান ওটাই করা হয়েছিল যে তার প্রেসের কোনো তথ্য মানে আমরা সাংবাদিকরা পাচ্ছিলাম না। তো তাকে এইভাবে অবরুদ্ধ করে রেখে এটা তো রাষ্ট্রপতির পদটাকেই অসম্মান করা হয়েছে, এবং তিনি অসম্মানটা সহ্য করে হলেও তিনি থাকলেন, এবং আমাদের এই ইতিহাসের যে একটা মানে টার্নিং পয়েন্টে তিনি তার উপরে যে অর্পিত দায়িত্বটা, এই যে ডক্টর ইউনূসের শপথ করানো, মানে এখানে যে কোনো বিপ্লবী সরকার হয়নি, হুম। এটার পেছনে তো আপনাকে ক্রেডিটটা শাহাবুদ্দিন চুপ্পুকে দিতে হবে, যে রাষ্ট্রপতি না থাকলেই তো তারা এই আদিলুর রহমান শুভ্রের মতো লোকরা একটা বিপ্লবী সরকার করে দিত, এই মাহমুদুর রহমানের মতো লোকরা, আমার দেশের লোকরা, তারা বিপ্লবী সরকার করে দিয়ে তারা কত ফায়দা নিত, একটা সুষ্ঠু নির্বাচন হতো কিনা আমরা জানি না, তখন দেশটা একটা কোন নৈরাজ্যের দিকে চলে যেত যেটা তারা চাচ্ছিল এই পিনাকি গঙ্গা। তো সেটা তো হয় নাই এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে, এই কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তাদের এত আক্ষেপ, এত ক্ষোভ। আর আমি আপনাকে যেটা বলি যে আমি আসলে কে আওয়ামী লীগ কে বিএনপি আমি ওটা কখনো দেখি, আমি দেখি যে যেই লোকটা আমার দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছে আমি তার পাশে দাঁড়াই। যে শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্ট পরবর্তী সময়ে যা যা করেছেন আমি মনে করি সেটা দেশ এবং জনগণের পক্ষে করেছেন, যে কারণে আমি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ফোনে কথা বলেছি, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, এবং তিনি যে আমার ফোনটা ধরেছেন এটাও তো আমার একটা সৌভাগ্য, কারণ কি তিনি তো আমার ফোন না ধরলেও পারতেন, কারণ আমি তো তাকে এত অপমান করেছি 5ই আগস্টের আগে, আপনি আমার ভিডিওগুলি দেখলে দেখবেন নাগরিক টিভিতে, আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক অপমান করে কথাবার্তা বলেছি, তার ছেলে আরশাদ আদনানকে নিয়ে আমার অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন আছে। তো কই তিনি তো ওগুলো নিয়ে তো ক্ষোভ রাখেন নাই, তিনি তো আমার সাথে ঠিকই কথা বলেন, বরঞ্চ আমি মনে করি তার এখন ক্ষোভ হওয়া উচিত এই নবনীতার প্রতি, যে নবনীতাকে তিনি বলেছিলেন নাইস এন্ড অ্যাট্রাকটিভ ছবির নিচে, সেই নবনীতা এখন ভিডিও বানায় রাষ্ট্রপতিকে কটাক্ষ করে, কারণ নবনীতাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। হুম। মানে তখন আপনাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করেছিলেন, আপনারা সমালোচনা করেছেন। এখন নবনীতাদের স্বার্থে আঘাত লাগার মতো কাজ করছেন, তারা সমালোচনা করছেন। মানে স্বার্থে আঘাত লাগলেই শুধু সমালোচনা হয়। এখন নবনীতার আমাকে আপনি এক পাল্লায় মাপবেন না, কারণ কেন? হচ্ছে নবনীতারা ওই আওয়ামী লীগের দলদাস করেছে, আর আমি যেটা করি আমি আমার দেশের স্বার্থে করি, আমি কখনো কোনো তাকে দলের জিজ্ঞাসা করুন, দলদাস, তিনিও বলবেন না আমি দল দাস, তিনিও বলবেন নিশ্চয়ই দেশের স্বার্থেই কাজ করেন। কেউ কি আর দল দাস নিজেকে বলে? এটা পিপল উইল ডিসাইড, জনগণ সেটা দেখছে। আর আমি যদি ওই বিএনপির দলদাসগিরি করতাম তাহলে তো আজকে দেখতেন বিএনপির একটা ওই যে প্রেস সচিব, উপপ্রেস সচিব এরকম পদ পদবি আমার থাকতো। বিএনপিও জানে যে এরা বানায় লাভ নাই, কারণ এ আমাদের সমালোচনা করতে পারে যে কোনো মুহূর্তে। হুম। তো না, এই জন্য নবনীতারাও এরকম কোনো পদ পদবি পান নাই অবশ্য আওয়ামী লীগ আমলে। একজন সাংবাদিকই ছিলেন, তাই না? আচ্ছা, কিন্তু বাড়তি সুযোগ সুবিধা তো অনেক পেয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাজমুস সাকিব। অনেক বিষয়ে তথ্য জানা হলো, অনেক ব্যক্তিগত আলাপ আলোচনাও চলে আসলো, অনেক মানে অনেক ব্যক্তির সম্পর্কে আলাপ আলোচনাও চলে আসলো। ধন্যবাদ আপনাকে। সামনে আসিফ মাহমুদের বিষয়ে যদি আরও কোনো তথ্য আসে নিশ্চয়ই তখনও জানবার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।